আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা 45th BCS এ আসা ম্যাথের কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলব। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে বলা হয়েছে যে দুইটা রাশি দেওয়া আছে, এই যে এখানে একটা রাশি আর এই যে একটা রাশি, এই দুইটা রাশি দেওয়া আছে। বলা হয়েছে রাশির লসাগু এবং গসাগু এর গুণফল নির্ণয় করো। তার মানে আমরা লসাগু বের করব, গসাগু বের করব, তারপর সেটাকে গুণ করে দিব। তো খুব ইজিলি এবং খুব দ্রুত কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল লসাগু গসাগু যাই বের করতে বলুক না কেন, আমাদের রাশিটাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, কমন গেলে কমন নিতে হবে। তো এইখানে আমরা কি কমন পাচ্ছি, এক্স ওয়াই কমন পাচ্ছি। এক্স ওয়াই কমন গেলে থাকে হলো এক্স প্লাস ওয়াই। আর দ্বিতীয় যে রাশিটা সেখান থেকে কমন যায় এক্স, তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই, এক্স গুণ আকারে থাকবে। এখন লসাগু বের করার টেকনিক হচ্ছে, যে কোনো দুইটা রাশির মধ্যে, ধরা যাক এই যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির মধ্যে যদি কোনো কিছু এইখানে একবার থাকে এখানে দুইবার থাকে, তাহলে আমরা এখান থেকে দুইবার নিব। যদি এখানে হচ্ছে দুইবার থাকে আর এখানে তিনবার থাকে, আমরা কি করব, তিনবারেরটা নিব। ঠিক আছে, মানে সর্বোচ্চ সংখ্যকটা নিব। তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে এক্স প্লাস ওয়াই দেখতে পাচ্ছি, এখানেও এক্স প্লাস ওয়াই দেখতে পাচ্ছি। তাহলে দুই জায়গায় তো একবার একবার করে আছে, তাহলে একবারই লিখবো এক্স প্লাস ওয়াই। আবার এখানে দেখতে পাচ্ছি এক্স একবার, এখানে এক্স একবার, তাহলে আমরা এটা সর্বোচ্চ কয়বার পাচ্ছি, একবারই পাচ্ছি, এক্স লিখবো। এখানে ওয়াই একবার, এখানে কোনো ওয়াই নাই, তাহলে সর্বোচ্চ কয়বার পাচ্ছি, একবার পাচ্ছি, ওয়াই লিখবো। সো এর ফলে কিন্তু লসাগু বের করা শেষ। এবার গসাগু বের করবো। গসাগু খুবই সিম্পল, জাস্ট কমন। এই দুইটা রাশির মধ্যে কমন আছে, এই এক্স প্লাস ওয়াইটা কমন আছে এবং এক্সটা কমন আছে, ওয়াই কিন্তু কমন নাই। সো ওয়াই কিন্তু লেখা যাবে না গসাগুর ক্ষেত্রে। তাহলে গসাগুর ঘরে লিখব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমাদের কাজ হলো এই যে দুইটা বের করলাম আনসার, এই দুইটাকে গুণ করা। তাহলে যদি দুইটা গুণ করে ফেলি, এই দুইটা যদি গুণ করে ফেলি, এইটা এবং এইটা, তাহলে কারেক্ট আনসার দাঁড়াচ্ছে এক্স দুইটা, তো এর জন্য এক্স স্কোয়ার। ওয়াই একটা, এই যে এখানে একটা মাত্র ওয়াই, সো এখানে ওয়াই হবে। আর এক্স প্লাস ওয়াই কিন্তু দুইটা পাচ্ছি আমরা, এই যে এখানে একটা এক্স প্লাস ওয়াই পেয়েছি, আর এখানে একটা এক্স প্লাস ওয়াই পেয়েছি। সো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন কারেক্ট আনসার যদি অপশন থেকে আমরা খুঁজি, তাহলে অপশন সি কিন্তু পেয়ে যাচ্ছি দ্য কারেক্ট আনসার। নাম্বার 2 কোয়েশ্চেন, যদি এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু 2 অনুপাত 3 হয়, অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আমরা খুবই সিম্পলি হচ্ছে সলভ করতে পারবো। সেটা হলো এই যে প্রথম অনুপাত দেওয়া থাকবে তার লাস্টের অংশটুকু, আর এই যে দ্বিতীয় অনুপাত দেওয়া থাকবে তার ফার্স্টের অংশটুকু, এই দুইটাকে আমরা গুণ করব, একজনেরটা আরেকজন দিয়ে গুণ করব। তো যদি 2:3 কে এইটার সংখ্যা দিয়ে গুণ করি, এই যে দুইটার দিকে আমরা ফোকাস করবো, 3 এবং 5 এর দিকে ফোকাস করব। হ্যাঁ, দুইজনেরটা দুইজন ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে 2:3 কে আমরা গুণ করবো কত দিয়ে, 5 দিয়ে। তো 2:3 কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 2 হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 10, এবং 3কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 15। এবার 5:7 কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 5 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 15, আর 7 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 21। এখন এই জিনিসটা আমরা কেন করলাম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই দুইটা অনুপাত সেম করা। যদি সেম হয়ে যায় তাহলে দুইটার বদলে একটা লিখবো। সো 15 দুইটা ছিল, একটা লিখবো। 15-র আগে ছিল 10 এবং পরে ছিল 21। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 10:15:21। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, ফলে তার কতটুকু ক্ষতি হলো। তো প্রশ্নে বলে দিছে ক্ষতি হয়েছে। এখন আমরা ম্যাথ করেও প্রমাণ করবো যে অ্যাকচুয়ালি তার ক্ষতি হয়েছে। এই ম্যাথগুলো যদি ওই 100-র জন্য এত, একের জন্য এত এভাবে করতে যাই, তাহলে কিন্তু অঙ্কটা খুব দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা এই ম্যাথটা খুব শর্টকাটে করতে পারবো। তো শর্টকাট জন্য ফর্মুলা আগে জানতে হবে, এবং সেটা মনে রাখা খুবই সিম্পল। প্রথমত যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে মনে মনে এক্স ধরবো, দ্বিতীয় যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে মনে মনে ওয়াই ধরবো। তো বেসিক ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, উপরে হবে এক্স এবং ওয়াই এর গুণফল এবং নিচে হবে 100। এই ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর যদি কখনো বাড়ানো বলে দেয় তাহলে সেটা হবে গিয়ে পজিটিভ। এখানে বাড়ানো বলে দিছে, দ্যাটস ওয়াই এটা হবে পজিটিভ। আর এখানে কমানো বলে দিছে, দ্যাটস ওয়াই এটা হবে নেগেটিভ। তাহলে এক্স কত হবে, -10%। ওয়াই হবে
প্লাস 10%, ওয়াই হচ্ছে প্লাস 10%। আর এক্স এবং ওয়াই কি করব, জাস্ট দুইটা গুণ করে দিব। তো 10 ইন্টু অবশ্যই চিহ্ন সহকারে, হ্যাঁ, তাহলে আমাদের এক্স কিন্তু ছিল পজিটিভ, ওয়াই ছিল হচ্ছে -10, আর এটা কত হবে, 100 দিয়ে ডিভাইড হবে। তাহলে এই -10% প্লাস 10% কাটাকাটি চলে যাচ্ছে, এবং এখানে 10 10 100 কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে থাকতেছে এটা কি, অ্যাকচুয়ালি কিছুই থাকতেছে না। সো কিছু না মানে হচ্ছে মনে মনে 1। তাহলে আমরা কি পাচ্ছি, -1% পাচ্ছি। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে ক্ষতি। ক্ষতি তো প্রশ্নেই বলে দিছে, যদি প্রশ্নটা না বলে দিত তাও আমরা এটা আনসার কিন্তু বের করে ফেলছি। এটা ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 1%। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। অ্যাকচুয়ালি অভেদ বলতে কি বোঝাচ্ছে, এইখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণে বি এর এবং সি এর এমন ভ্যালু বের করতে হবে আমাদের যাতে সেটা একটা পূর্ণ সংখ্যাকে বুঝায়। তো পূর্ণ সংখ্যাকে বুঝায়, এটার মিনিংটা আসলে কি, যেমন আমরা র্যান্ডমলি একটু চেক করে দেখি। আমরা ধরা যাক অপশন এ চেক করব। অপশন এতে কি বলা আছে, 3,10, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10। তো যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কত হয়, 5 2 10 হয়, অথবা 9 9 হয়, কিন্তু মিডল টার্ম এটা কিন্তু করা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার প্লাস যদি 5x - 2x করতে যাই তাহলে এটা মিলবে না, এটা মিডল টার্ম হবে না। কারণ কি, 5 আর 2 গুণ করলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তো কিন্তু এখানে প্লাস দেওয়া, সো এটা মিডল টার্ম হচ্ছে না। এটা যদি মিডল টার্ম ছাড়া আমরা সলভ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই একটা যে বেসিক ফর্মুলা আছে দ্বিঘাত সমীকরণের, x সমান সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac, সেই দিকে আমাদের চলে যেতে হবে। তো সেদিকে আমরা চলে যাই, গিয়ে এই ভিতরের অংশটুকু আগে বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac অংশটুকু বের করি। তাহলে বি স্কোয়ার, এখানে বি এর ভ্যালু আমি 3 ধরছিলাম, -4 এর ভ্যালু কত, এই এক্স স্কোয়ার সামনে যেটা থাকে সেটা হচ্ছে এ, এক্সের সামনে যেটা থাকে সেটা বি, আর বাকি যেটা থাকে সেটা সি। তাহলে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 এবং সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10। তাহলে 9 - 40, সো আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা কিন্তু মাইনাস কিছু একটা আসতেছে। তো মাইনাস কিছু একটা কখনো রুটের ভিতরে থাকতে পারে না, ঠিক আছে। সো তাহলে অপশন এ আনসার হবে না, রুটের ভিতরে নেগেটিভ রাখা যাবে না। সো অনুরূপভাবে যদি আমরা বাকিগুলোও চেক করি, এটা যদি চেক করি আনসার আসবে না, এটা যদি চেক করি আনসার আসবে না, বাট এইটা চেক করলে আনসার আসবে। এটা অ্যাকচুয়ালি অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 10 এবং 25। তো আমরা এটা সলভ করি, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি পাই, এটাকে ভাঙাইলে আমরা যদি মিডল টার্ম করি, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25। সো এক্স যদি কমন নেই, এক্স প্লাস 5 থাকে, আবার এক্স প্লাস 5 থাকবে যদি আমরা প্লাস 5 কমন নিই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার। এইটাই তো হোল, আমরা বলছিলাম যে অভেদ হইতে হলে হোল স্কোয়ার ফরম্যাট হইতে হবে। সো হোল স্কোয়ার ফরম্যাট কিন্তু হয়ে গেছে, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার, বাট বাকিগুলো কিন্তু হয় নাই। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ হওয়ার শর্ত আছে, শর্ত হচ্ছে যে এক্স অথবা ওয়াই এর উপর কি থাকা যাবে না, স্কোয়ার কিউব এরকম কিছু থাকা যাবে না। বা জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, এক্স অথবা ওয়াই এর ঘাত শুধুমাত্র 1, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু এক্স এর উপর স্কোয়ার রাখতে পারবো না, ওয়াই এর উপর স্কোয়ার রাখতে পারবো না, শুধুমাত্র ঘাত 1 থাকবে। তো একটা একটা করে অপশন চেক করি, যেমন অপশন এর মধ্যে যদি গুণ করি তাহলে অপশন এর মধ্যে যদি আমরা চেক করি কত পাই, 2x = y স্কোয়ার। এই যে স্কোয়ারটা, এটার কারণে কিন্তু অপশনে অ্যান্সার হবে না। এবার যদি অপশন বি চেক করি, x স্কোয়ার প্লাস y = 1, এইখানে যে স্কোয়ার আছে এটার কারণে অ্যান্সার হবে না। অপশন সি যদি চেক করি, কোনাকুনি গুণ করলে 2x = y, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, সো শর্ত অনুযায়ী কিন্তু এটা মিলে গেছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর কোয়েশ্চেন, যে p প্লাস কিউ = 5, p মাইনাস কিউ = 3, p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত। তো এটা রেডিমেড ফর্মুলা আমরা সবাই জানি, যে 2 × p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার = p প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা ভাঙালেই পাওয়া যায়। হ্যাঁ, যদি সূত্রটা ভুলে যান কেউ, তাহলে জাস্ট ফর্মুলাটা ভাঙাবেন, যে পি প্লাস কিউর হোল স্কোয়ার সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এবং পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস
কিউ স্কোয়ার। তাহলে যে এখানে প্লাস 2p কিউ আর এখানে মাইনাস 2p কিউ অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায়। তাহলে বাকি থাকতেছে কি, এখানে পি স্কোয়ার বাকি থাকতেছে, এখানে পি স্কোয়ার বাকি থাকতেছে, অর্থাৎ 2p স্কোয়ার, এই যে 2p স্কোয়ার। আবার এখানে কিউ স্কোয়ার বাকি থাকতেছে, এখানে কিউ স্কোয়ার বাকি থাকতেছে, তাহলে কত 2q স্কোয়ার, এই যে 2q স্কোয়ার। সো এইভাবে কিন্তু আমরা চাইলে সূত্র যদি ভুলে যাই তাহলে মনে করে ফেলতে পারি, জাস্ট মাথায় ক্যালকুলেটর বা হচ্ছে আমাদের খাতা কলমও প্রয়োজন পড়তেছে না। যাই হোক, এখন কি করবো, ভ্যালুগুলো বসাতে। পি প্লাস কিউর ভ্যালু দেওয়া আছে 5, সো 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস পি মাইনাস কিউর ভ্যালু দেওয়া আছে 3, সো 3 স্কোয়ার। সো 25 প্লাস 9 ইজ ইকুয়াল টু 34। এখন আমাদের এখানে কিন্তু একটা 2 ছিল, সো এই 2 দিয়ে ডিভাইড করে নিতে হবে, তাহলে আনসার পাচ্ছি 17। আর লেফট সাইডে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো দ্য কারেক্ট আনসার ইজ 17. অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ, মাঝখানে কি আছে, প্লাস আছে। তো লগের বেসিক, একবারে বেসিক ফর্মুলার দিকে যদি আমরা যাই, যে লগ এ প্লাস লগ বি ইজ ইকুয়াল টু হচ্ছে লগ এ ইন্টু বি। এটা হচ্ছে লগের একবারে বেসিক ফর্মুলা। যদি মাঝখানে প্লাস না থেকে মাইনাস থাকে তখন লগ এ ডিভাইডেড বাই বি হয়ে যাবে। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে লগ এ ডিভাইডেড বাই বি মাল্টিপ্লাই বি ডিভাইডেড বাই এ। রাইট সাইডে দেওয়া আছে লগ এ প্লাস বি। তাহলে এখানে কিন্তু এ এ কাটাকাটি বি বি কাটাকাটি, সো অ্যাকচুয়ালি লগের সাথে কিচ্ছু থাকতেছে না, শুধুমাত্র 1 পড়ে থাকতেছে। তাহলে 1 পড়ে থাকতেছে, আর এখানেও কি পড়ে থাকতেছে, এ প্লাস বি পড়ে থাকতেছে। দুই পাশ থেকে আমরা লগ বাদ দিয়ে দিতে পারি, তাহলে সঠিক উত্তরটা পেয়ে গেলাম, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট যে কোয়েশ্চেনটা 8 নম্বরে, এখানে বলা হয়েছে যে 2 টু দ্য পাওয়ার, এটা অ্যাকচুয়ালি পাওয়ারে থাকবে, এটা পাওয়ারে, এই এক্স প্লাস 2 এটাও পাওয়ারে থাকবে। দ্য কোয়েশ্চেন ইজ 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স এর ভ্যালু কত। তো এইখানে আমরা যে কাজটা করব, বাম পাশে যেটা আছে সেটাই থাকবে, ডান পাশে 4টাকে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 2, তারপরে উপরে যে পাওয়ারটা আছে সেটাকে এক্স প্লাস 2 রেখে দিব। তাহলে বাম পাশটুকুকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, পরীক্ষা হলে কিন্তু এত কিছু আমরা লিখবো না, আমরা জাস্ট ডান পাশটুকু অল্প একটু রাফ করব। তাহলে কি হয়ে যাবে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে ফর্মুলাটা হচ্ছে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2x, আবার 2 এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 4। তাহলে এখানে 2 এবং এখানে 2, তাহলে মিলে গেছে। তো মিলে গেলে আমরা শুধুমাত্র পাওয়ারটাই লিখতে পারি, তাহলে এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 2x প্লাস 4। সো এক্সটাকে যদি বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে ডান পাশে এক্স থাকবে, এবং 4কে যদি ডান থেকে বামে নিয়ে আসি তাহলে 3 থাকবে। সো দ্য কারেক্ট আনসার ইজ এক্স ইজ ইকুয়াল টু 3। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন, একটা ধারা দেওয়া আছে 1/√3 মাইনাস 1√3, টোটাল 3টা পদ কিন্তু দিয়ে দিছে, প্রশ্নে পঞ্চম পদ চাওয়া হয়েছে। তো n-তম পদ এই সূত্রটা আমাদের জানা লাগবে। এখন কোনো একটা ধারা কীরকম ধারা সেটা না জেনে তো n-তম পদ আমরা বের করতে পারবো না, সেটা কি সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। তো এগুলো দেখলেই বোঝা যায়, যেমন এইটা থেকে এটা কি মাইনাস করলে কি পরেরটা আসে না, আসে না। কিন্তু আমরা যদি ভাগ করে দিই যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে -1 এবং প্রথম পদ হচ্ছে 1/√3, যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি হলো -√3। এবার তৃতীয় পদ হচ্ছে √3 ডিভাইডেড বাই, যদি প্রথম পদ করি তাহলে √3 ডিভাইড বাই -1 হচ্ছে -√3। সো এই দুইটা কিন্তু মিলে গেছে, তার মানে এইটা কিন্তু গুণোত্তর ধারার কন্ডিশনের মধ্যে পড়ছে। তাহলে আমরা গুণোত্তর ধারার ফর্মুলাটাই বসাবো, যে n-তম পদের ফর্মুলাটা হচ্ছে a r টু দ্য পাওয়ার n-1, যেখানে এর ভ্যালু হচ্ছে 1/√3, আর এর ভ্যালু মাত্রই বের করলাম -√3। সো এটা বসাই দিচ্ছি -√3, n হচ্ছে পঞ্চম পদ বসে, তো সো n এর মান 5 -1, তাহলে 1/√3 ইন্টু -√3 হোল টু দ্য পাওয়ার 4। তো আমরা এটা জানি যে পাওয়ার যদি কোনো হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে সেটা চলে যায়, কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। সো 4বার যদি থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, অনুরূপভাবে 6বার থাকলেও পজিটিভ হচ্ছে, 8বার থাকলেও পজিটিভ হচ্ছে। সো এই মাইনাস নিয়ে আমাদের কোনো প্যারেশানি নাই। তো √3 কে হোল টু দ্য পাওয়ার 4, এটা মিনিংটা কি, এটা মিনিং হচ্ছে √3 আমরা 4বার গুণ করব, তাহলে √3 সাথে √3 গুণ করলে 3 হয়, আবার √3 সাথে √3 গুণ করলে 3 হয়, তাহলে এই দুইটা √3 মিললে একটা 3, এই দুইটা √3 মিললে আরেকটা 3,
তাহলে কত আসে? 9 আসে। ঠিক আছে, তো এগুলো ম্যাথ করতে করতে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ মুখস্থই হয়ে যায়। তাহলে এখানে আমরা কত লিখবো? 9 লিখবো। এখন 9কে আবার ভাঙানো যেতে পারে। 9কে আমরা 3 × 3 লিখতে পারি। হ্যাঁ, তো 9কে যদি 3 × 3 লিখি তাহলে 3 × 3 লিখতে পারি। এখন নিচে হলো √3 আছে, সো একটা 3কে আমরা দুইটা √3 লিখবো, একটা 3কে দুইটা √3 লিখবো। এগুলো সব করতেছি কাটাকাটি করার সুবিধার জন্য। সো √3 সাথে √3 কাটাকাটি করলে আনসারটা থাকতেছে হচ্ছে 3√3। সো এটা কোন অপশনের সাথে মিলে? অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে। ওকে, 10 নম্বর যে কোয়েশ্চেনটা এখানে বলা হয়েছে যদি 1 + tan এটা অ্যাকচুয়ালি স্কোয়ার, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 হয় এবং থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু কত? তো প্রথম কাজ হচ্ছে এইখান থেকে আগে tan থিটাটা বের করে নেওয়া। 1 + tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তো 1টাকে বাম থেকে ডানে পাঠিয়ে দিলে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 4 - 1 বা 3। তাহলে tan থিটা সমান সমান দাঁড়ায় হলো ±√3। এখন যদি আমরা প্লাস দিই তাহলে কি হবে এবং মাইনাস দিলে কি হবে? অল সাইন ট্যান কজ, এটা হচ্ছে আমাদের একবারে বেসিক কোয়াড্রেন্ট। তো যদি নেগেটিভ নেই তাহলে ট্যান কোথায় নেগেটিভ? ট্যান এই ঘরে পজিটিভ, ট্যান এই ঘরে পজিটিভ। সো নেগেটিভ হইতে হলে তাকে এই ঘরে আসতে হবে অথবা এই ঘরে আসতে হবে। এখন এই ঘর মানে হলো 90 ডিগ্রি যেতে বেশি, আবার এই ঘর মানে হইতেছে 270 ডিগ্রি যেতে বেশি। এখন আমাদের আনসার কিন্তু 90 ডিগ্রি যেতে কম হবে। সো বোঝাই যাচ্ছে যে নেগেটিভ নিয়ে অঙ্ক করা যাবে না, নেগেটিভ নিয়ে অঙ্ক করাই যাবে না, বাতিল। হ্যাঁ, কারণ কন্ডিশন অনুযায়ী মিলে না। সো পজিটিভ নিয়ে ম্যাথটা করবো। সো ট্যান কতর মান? √3। ট্যান 60 ডিগ্রির মান কিন্তু আমরা সবাই জানি √3, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ট্যানের ক্ষেত্রে যে 0 ডিগ্রির জন্য 0, 30 ডিগ্রির জন্য 1/√3, 45 ডিগ্রি মনে রাখা খুবই সিম্পল 1, এবং 60 ডিগ্রির জন্য কি হবে? এইটাকে জাস্ট উল্টাই দিবেন, তাহলে কত হবে? √3 হবে। এবং 90 ডিগ্রিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা অসংজ্ঞায়িত বা 1/0। তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনারা এটা কোনটা আনসার দাগাবেন? সি, অপশন সি 60 ডিগ্রি দাগাবেন। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপকে প্রকাশ করা হয় এস দিয়ে। এস এর বেসিক ফর্মুলা হচ্ছে আর থিটা। হ্যাঁ, যদি আমরা চিত্র আঁকার চেষ্টা করি, এই যে এটা একটা বৃত্ত, আর বৃত্ত চাপ, চাপ মানে কি? বৃত্তের কোনো একটা অংশ, এই যে ধরা যাক এই যে এতটুকু যে বৃত্তের একটা চাপ, এটা ধরা যাক কেন্দ্র, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আর এখান থেকে এতটুকু দূরত্বটা হইতেছে এস, আর এটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল থিটা। তো এই যে ফর্মুলা থিটা কিন্তু অবশ্যই রেডিয়ানে। তো আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু ব্যাস মানে হচ্ছে 2r এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস আর এর ভ্যালু কত? 12/2 টু 6 সেন্টিমিটার। সো আর ইকুয়াল টু 6, এবং থিটাটা অবশ্যই রেডিয়ানে কনভার্ট করতে হবে। 60 ডিগ্রিকে রেডিয়ানে যদি কনভার্ট করি, রেডিয়ানে কনভার্ট করার টেকনিক হচ্ছে জাস্ট 180 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 180, হ্যাঁ, রেডিয়ান, এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে, বা π/3 রেডিয়ান বলতে পারি। সো এখানে বসাই দিব π/3। সো 3 এবং 6 কাটাকাটি করলে 2 হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ 2π। তাহলে এটা অপশন সি এর সাথে পুরোপুরি মিলে গেছে। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? তো একটা ত্রিভুজ কি কি টাইপের হতে পারে? নাম্বার 1, একটা ত্রিভুজ হতে পারে সমবাহু। এখন সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হতে হবে, নয়তো কিন্তু সমবাহু হবে না। এখন এবং আরেকটা শর্ত হচ্ছে যে তাদের মান সমান, বাহুর মান সমান। হ্যাঁ, তো আমাদের কি এখানে প্রশ্নে বাহুর মান সমান আছে? বাহুর মান সমান নাই। ঠিক আছে, এই যে এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল যেটা সেটা 60 ডিগ্রি হচ্ছে না, অপশন বি আনসার হচ্ছে না। নাম্বার 2, আর কি ধরনের হতে পারে? সমকোণী ত্রিভুজ হতে পারে, সমকোণী। তো সমকোণী ত্রিভুজ নিয়ে অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, যেমন পিথাগোরাস সাহেব কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু সংখ্যা দিয়ে গেছেন, যেমন 3, 4 থাকলে যদি 5 হয় বাকি বাহুটা, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। যেমন এই যে একটা ত্রিভুজ যদি আঁকি, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এবং এটা যদি 5 হয়, অবশ্যই এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আরও কিছু সংখ্যা যদি লিখি, যেমন 6, 8, 10, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। আপনারা যদি একটু গুগল করেন যে পিথাগোরিয়ান ট্রিপল বা ট্রিপলেট লিখে যদি এই লেখাটা লিখে যদি গুগল করেন, তাহলে এরকম অনেক সংখ্যা পেয়ে যাবেন যেগুলো অ্যাকচুয়ালি লাগবে না। হ্যাঁ, জাস্ট মানে অল্প যেগুলো দরকার সেগুলো লিখে ফেলছে। এখন এগুলো না হয় আমাদের মুখস্থ থাকে, বাট এটা কি মুখস্থ থাকে? 1:2√3 মুখস্থ থাকে না। তাহলে 1:2√2:3,
এটা অ্যাকচুয়ালি পিথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যেই পড়ছে। কিভাবে? 1কে যদি স্কোয়ার করি 1 স্কোয়ার হয়, প্লাস 2√2কে যদি স্কোয়ার করি 2কে স্কোয়ার করলে 4 আর √2কে স্কোয়ার করলে 2 হয়। তাহলে কত হলো 8 + 1 = 9। এবার 3কে যদি স্কোয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3কে স্কোয়ার করলে 9 হয়। সো মিলে গেছে। তাহলে এটা বলতে পারি যদি a = 1 ধরি, b = 2√2 ধরি, মানে নাম যদি দিই, এবং c = যদি 3 হয়, তাহলে সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের শর্তগুলি ফুলফিল করতেছে। সো দ্য কারেক্ট আনসার ইজ, তাহলে আমাদের বৃহত্তম কোণ বলছে। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ অবশ্যই 90 ডিগ্রি, কারণ কি বাকি দুইটা অ্যাঙ্গেল তো অবশ্যই 90 যেতে ছোট হয়। তাহলে বৃহত্তম কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সুন্দর একটা কোশ্চেন ছিল। 13 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যাগুলো হতে যে কোনো একটি সংখ্যাকে ইচ্ছা মতো বেছে নেওয়া হলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। তো 29 থেকে, তার মানে 29 সহ আর কি, 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, জোরগুলো তো বাদ দিয়ে দিতে হবে, বেজোরগুলো থেকে আমরা ফোকাস করবো। 33 এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 33 কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়। 35 অবশ্যই মৌলিক সংখ্যা না, 5 দিয়ে ডিভাইড করা যায়। 37 এটা একটা মৌলিক সংখ্যা, আর তো নাই, কারণ 38 পর্যন্ত চলে আসছে। সো মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছে 3টা। আর টোটাল সংখ্যা আছে কত? 29 থেকে 39। আগে আমরা কি করবো? এই দুটোকে বিয়োগ করবো। তো 38 - 29 করলে হয় হচ্ছে গিয়ে 9, এবং সাথে একটা 1 যোগ করে দিব। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 10 হচ্ছে। কেন এই 1 যোগ করার রিজনটা বলি। 1 যোগ করার রিজনটা হচ্ছে যখন আমরা 0 থেকে নাম্বারিং করি, 0 থেকে যদি 9 পর্যন্ত নাম্বারিং করি, অ্যাকচুয়ালি এখানে 9টা না, এখানে কিন্তু 10টা, কারণ 0 ইনক্লুডিং আছে। ঠিক আছে, তো এখানেও সেম 29 থেকে 38 পর্যন্ত যদি গণনা করি, তাহলে বিয়োগ করলে হবে কি 29টা বাদ চলে যাবে। সো 29 সহ হিসাব করার জন্য একটা +1 দিয়ে নিতে হবে। সো 10টা পাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে মোট সংখ্যা, এই যে সম্ভাবনার বেসিক কি? সম্ভাবনার বেসিক হচ্ছে নিচে হয় মোট ঘটনা। তাহলে মোট ঘটনা কয়টা হইতে পারে? 10টা হইতে পারে, আমরা গণনা করছি। আর উপরে হচ্ছে যে শর্তটা দিবে সেই শর্তানুযায়ী ঘটনা। ঠিক আছে, উপরে হবে শর্তানুযায়ী ঘটনা। ঠিক আছে, তো শর্তটা ছিল হলো মৌলিক সংখ্যা, এখানে 3টা ঘটনা সম্ভব। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, 3/10। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, 0, 1, 2, 3, 4 অঙ্কগুলি দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? এই অর্থপূর্ণ মানে হলো সামনে 0 থাকা যাবে না। সো আমরা 5টা ডিজিট দিছি, তো আমরা 5টা ঘর করবো, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তো এটার মধ্যে দেখব যে 5টা ডিজিট দিয়ে কয়টা সংখ্যা গঠন করা যায়। তো সেই ক্ষেত্রে 0 আছে নাকি নাই সেগুলো আমরা কল্পনাই করব না। ঠিক আছে, তো 5টা ডিজিট, তাহলে 1, 2, 3, 4, 5। তো 5টা ডিজিট 5টা ঘরে বসবে কত উপায়? 5p5 উপায়। ঠিক আছে, আমার কাছে 5টা সংখ্যা আছে, একটা 0, 1, 2, 3, 4। সংখ্যা আছে কয়টা? 5টা। কয়টা ঘরে বসাইতে পারবো? 1, 2, 3, 4, 5, 5টা ঘরে বসাইতে পারবো। তাহলে কি হবে? 5p5। এখন 5p5 মানেই কিন্তু অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়াল, এবং এটা মুখস্থ রাখা উচিত ফ্যাক্টোরিয়ালগুলো। 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 120। ওকে, এবার আমরা আসি যে এই 120টা সংখ্যা যে নিলাম, এই 120টা সংখ্যার মধ্যে কিন্তু কিছু অর্থপূর্ণ নয় সংখ্যা আছে। কিভাবে? আমি তো সবগুলোই নিছি, তাই না? তার মানে প্রথমে 0, হ্যাঁ, তারপরে 2, তারপরে 1, তারপর 3, তারপর 4, এরকম একটা সংখ্যা তো আছে, তাই না? এই 120টা সংখ্যার মধ্যে কিন্তু এই সংখ্যা আছে। আবার 0, 1, 2, 3, 4 এই সংখ্যাটাও আছে। আবার 0, 4, 3, 1, 2 এরকম সংখ্যা আছে। তাহলে এরকম মোট কয়টা সংখ্যা 0 দিয়ে শুরু, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা হচ্ছে মোট সংখ্যা, এটা হচ্ছে মোট, তাহলে মোট হচ্ছে 5p5। হ্যাঁ, এটাকে রাফ হিসেবে বলতে পারি। আর যদি অঙ্কটা সুন্দর করে করি, 0 দিয়ে শুরু, তাহলে কয়টা সংখ্যা হবে? এরকম 0 দিয়ে শুরু মানে কি? এই জায়গাটায় 1, 2, 3, 4, 5 এই জায়গাটা ফিক্সড হয়ে গেল, এখানে 0 একটা সংখ্যা ফিক্সড হয়ে গেল। তাহলে বাকি রইল কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। কি কি? 1, 2, 3, 4। ঘর আছে কয়টা? 4টা। 1, 2, 3, 4। এটা ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ, সেটা বাদ। তাহলে 4টা সংখ্যা 4টা ঘরে বসতে পারে কয় উপায়? 4টা সংখ্যা 4টা ঘরে বসতে পারে 4p4 উপায়, যেটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। 4p4 আর 4 ফ্যাক্টোরিয়াল একই কথা। তো 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা মুখস্থ রাখবো 24। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সামনে যদি 0 বসাই, এরকম 24টা সংখ্যা সম্ভব। তাহলে অর্থপূর্ণ সংখ্যা কয়টা দাঁড়াচ্ছে? এই 24টা সংখ্যা কিন্তু অর্থপূর্ণ না। তাহলে অর্থপূর্ণ সংখ্যা
কয়টা হবে? মোট ছিল 120টা, ওটার মধ্যে 24টা হইতেছে বাতিল। হ্যাঁ, 24টার মধ্যে প্রথমে 0 আছে, তাহলে এটা আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে বাতিল। আর এই 120টা হচ্ছে সব মিলে মোট। তাহলে 120 থেকে যদি 24 বিয়োগ করে দিই তাহলে আনসারটা আসবে 96। এটা কোন অপশনে আছে? অপশন এর মধ্যে আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট সর্বশেষ কোয়েশ্চেন, 45th বিসিএস এর ম্যাথ কোয়েশ্চেন সলভে বলা হয়েছে যে এ সমান সমান এক্স বিলংস টু এন। এটার অর্থ হলো এক্স এর সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বারের অন্তর্গত, অর্থাৎ 1 2 3 4 এগুলা কোনো ভগ্নাংশ, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। এবং এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 হলে এ কত? অর্থাৎ আমাদেরকে এটা মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 একটা রাশি দিয়ে দিছে। তো 14 এটাকে যদি ভাঙাই, দুইটা ভাঙালে কত হয়? 7। আর ভাঙানো যায় না, সো 7 দুগুণ 14, তো সো 7 দিয়ে আমরা এটা ভাঙাইতে পারি। সো এক্স স্কোয়ার মাইনাস 7x, তো প্লাস 2x দিলে কিন্তু মাইনাস 7 আর প্লাস 2 মিলে মাইনাস 5 হয়ে যায়। সো মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নেই, এক্স মাইনাস 7 প্লাস 2 যদি কমন নেই, এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 আসতেছে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে এক্স এর ভ্যালু হবে 7 এবং মাইনাস 2। তাহলে আমরা খুঁজবো কোথায় আছে এক্স এর ভ্যালু 7 এবং মাইনাস 2, এটা অপশন বি এর মধ্যে আছে। সো আশা করি আপনারা খুব সুন্দর মতো পুরো 15টাই প্রশ্ন বুঝে ফেলছেন। যদি কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।